এই গরিবের পেটে বুলডোজার চালানো এটা মেনে নেওয়া যাচ্ছে না। এগুলো উন্নয়নের নাম যদি নাম পরিবর্তন হয় তাহলে মানুষ আবার 5 বছর পরে তার যোগ্য জবাব দেবে। ইনার পড়ে আছে তাদেরকে কোমরে দড়ি বেঁধে তাদেরকে টানা হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে। এটা কি গুন্ডামির মধ্যে পড়ে না? এটা কি গুন্ডা দমন নীতি? যদি এটা হয়ে থাকে তাহলে কি এই গুন্ডামির জন্য, এই আইন হাতে তুলে নেওয়ার জন্য সরকারকে আশা করব যে এই গুন্ডা দমন নীতির মধ্যে এগুলোও যেন পড়ে এবং তার জন্যও যেন পদক্ষেপ নেওয়া হয়। দেশের একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে উনি হরিদাস পাল বলতে পারেন। প্রথমেই নিউজ দর্পণে আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্ন করব আপনার কাছে, রাজ্যে পরিবর্তনের পর থেকে কিন্তু আইনের শাসন শুরু হয়েছে, সো কল্ড আইনের শাসন, যেখানে দেখা যাচ্ছে নতুন নতুন নিয়ম আসছে। আমরা কিছুদিন আগেই দেখতে পেলাম যে সেটা ভাঙা মার, হিন্দু মা বোনদেরকে মানে তাদের দিকে তাকালে চোখ তুলে নেওয়া হবে, এরকম চলছে। এদিকে গুন্ডা দমন আইন, এখানে কি দুটোর মধ্যে কোনো সংযোগ পাচ্ছেন? যে যেখানে যে রাজ্যে গুন্ডা দমন আইন চালু হচ্ছে সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারাই নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন, মারামারি, চোখ তুলে নেওয়া, এইসব নিয়ে। বর্তমানে যে নতুন সরকার এসেছে, সেই সরকারে আসার পরে আমরা চারিদিকেই দেখতে পাচ্ছি যে কথাবার্তাগুলো রাজনীতিতে যায় না ঠিক। কারণ মানুষ যখন একটা সরকারকে, দীর্ঘ একটা 15 বছরের সরকারকে ভেঙে যখন অনেকটা আশা ভরসা নিয়ে জনগণ আবার একটা নতুন সরকারকে এনেছে, সেখানে সরকার আপাতত যেভাবে চলছে, যে নিয়ম শৃঙ্খলাগুলো জনহিত কল্যাণের জন্য আনতে চলেছে, তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আপনি যদি বলে থাকেন যে গুন্ডা দমন নীতি, এই যে গুন্ডা দমন নীতি খুব ভালো একটা বিষয়, যে যে কোনো রকমের গুন্ডামি করলে তাদের সম্পত্তি পর্যন্ত বরখাস্ত করে নেবে সরকার, এমন কথাও কিন্তু গুন্ডা দমন নীতিতে বলা হয়েছে। তো এই যে আজকে যারা আইনকে হাতে তুলে নিচ্ছে, একটা পার্টি হেরে গেছে, ঠিক আছে, আমি কোনো পার্টির পক্ষপাতিত্ব করে বলছি না, একটা পার্টি হেরে গেছে, একটা পার্টি নতুন ক্ষমতায় এসেছে, আবার কালের নিয়মে এরাও চলে যাবে, আবার একজন নতুন ক্ষমতায় আসবে। এই যে আইন হাতে তুলে নিয়ে যে মানুষকে মারা, অকথ্যভাবে মারা হচ্ছে, নির্মমভাবে মারা হচ্ছে, জামা কাপড় খুলে নেওয়া হচ্ছে, ইনার পড়ে আছে তাদেরকে কোমরে দড়ি বেঁধে তাদেরকে টানা হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে, এটা কি গুন্ডামির মধ্যে পড়ে না? এটা কি গুন্ডা দমন নীতি? যদি এটা হয়ে থাকে তাহলে কি এই গুন্ডামির জন্যে, এই আইন হাতে তুলে নেওয়ার জন্যে সরকারকে আশা করব যে এই গুন্ডা দমন নীতির মধ্যে এগুলোও যেন পড়ে এবং তার জন্যও যেন পদক্ষেপ নেওয়া হয়। একটা ব্যক্তি অন্যায় করেছে, অপরাধ করেছে, দীর্ঘ 15 বছর সরকারের সঙ্গে যুক্ত থেকে সে প্রচুর চুরি চামারি সব করেছে, মেনে নিলাম। তার বাড়িতে যদি একটা শিশু 6 বছরের কি 10 বছরের বাচ্চা থাকে, সেই বাচ্চাটির মনে, সেই বাচ্চাটির চোখে একটা অগ্নিগর্ভ তৈরি হবে যে আমার বাড়ির বাবাটা বা আমার কাকাটা বা আমার রিলেটিভ যে কেউ, যে আজকে জনগণ তার উপরে এই অত্যাচার করছে, দেশের আইন, দেশের প্রশাসন কোনো সেভ করেনি, মানুষ প্রশাসনের কাজটা করে দিচ্ছে, আইনের কাজটা মানুষ করছে। তো এটা একজন সুস্থ স্বাভাবিক রাষ্ট্রে, সুস্থ স্বাভাবিক দেশে, সুস্থ স্বাভাবিক রাজ্যে কাম্য নয়। সেটা ভাঙা মারের কথা বলছেন, হ্যাঁ, এই সমস্ত অশ্লীল ভাষা আসবে কোত্থেকে? এই যে কিছুদিন আগে হুমায়ুন কবির একটি কথা বলেছেন, অত্যন্ত বাজে কথা, অত্যন্ত নিন্দনীয় কথা। এই কথার তীব্রভাবে ধিক্কার জানাই। একই সাথে আমি দিলীপ ঘোষের কথাকেও তীব্রভাবে নিন্দা জানাবো, যে দিলীপ ঘোষ তিনি বলছেন যে রাস্তায় নামাজ পড়া নিয়ে কোনো একটা বিতর্ক হয়েছে। আরে রাস্তায় নামাজ পড়া যদি হাইকোর্ট বলে থাকে যে রাস্তায় নামাজ পড়া যাবে না, তো সংখ্যালঘু বলুন, দেশের প্রতিটি মানুষ বলুন, সেই আইনকে আমরা মানতে বাধ্য। তো সেখানে রাস্তায় নামাজ পড়া হবে না। তার মাঝখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষের মতো একজন জনপ্রতিনিধি, যাকে মানুষ ভোট দিয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকলের বিধায়ক, সকলের মন্ত্রী, তিনি নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মন্ত্রী হতে পারেন না। আপনি লক্ষ্য করে দেখবেন, যেদিন তারা, এই তো সদ্য কদিন আগেই তারা শপথ গ্রহণ করেছিল, শপথ গ্রহণ করার সময় কি শপথ বাক্য তারা পাঠ করেছিল? সেই শপথ বাক্য পাঠ করার সময় কি বলেছিল? যে আমি শুধুমাত্র হিন্দুদের মন্ত্রী? কখনোই নয়। আমাদের সংবিধান, আমাদের গণতন্ত্র সেই রাইট, সেই অধিকার কাউকেই দেয়নি। তাহলে উনি কিভাবে দেশের একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে উনি হরিদাস পাল বলতে পারেন? তো যদি আইন সকলের জন্য সমান হয়, রাজ্যে আইন শৃঙ্খলা পরিবর্তন হয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। আইন যদি সকলের জন্য সমান হয়, তবে হুমায়ুন কবিরের পাশাপাশি দিলীপবাবুরও শাস্তি হোক, এটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি। বর্তমান প্রশাসনে যারা ক্ষমতায় রয়েছেন তারা এখন নতুন করে দাপট চালু করেছিলেন। একইভাবে দেখা যাচ্ছে তৃণমূল যখন ক্ষমতায় ছিল তারাও ঠিক এরকমভাবেই একটা রাজ্যে তাদের প্রভাব ছিল, স্বাভাবিকভাবেই শাসক দলের একটা প্রভাব যেমন থাকে। এখন দেখা যাচ্ছে তৃণমূলের যে দুর্দিন এসেছে, বিজেপি যে নতুন করে রাজ্যে ক্ষমতায় এসে
এই যে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছেন, বস্তি উচ্ছেদ থেকে শুরু করে হকার উচ্ছেদ, এবং সাধারণভাবে সাধারণ মানুষ কিন্তু মানে অনেক রকম সমস্যায় পড়ছে, আপনার কি মনে হয় বিজেপিরও এরকম দুর্দিন এসে যাবে? দেখুন, এটা তো প্রকৃতির নিয়ম। পৃথিবীতে চিরকাল সবাই কখনো ক্ষমতায় থাকে। একটা সময় তো সিপিএম তো তৃণমূল তো 15 বছর ছিল, একটা সময় তো 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল। তো সিপিএম কি ধ্বংস হয়ে যায়নি? ঠিক নিয়মে আবার বিজেপিও শেষ হয়ে যাবে। কিন্তু এই যে আপনি যে কথাটা বললেন, যে এই যে হকার উচ্ছেদ, হঠাৎ করে রাস্তার ধারের দোকানগুলো ভেঙে দেওয়া, অবশ্যই ভালো কাজ। কেন পিডব্লিউ সরকারের জায়গায় তারা দখল করে ব্যবসা বাণিজ্য করবে? কিন্তু সেই মানুষগুলোর কর্মসংস্থানের দায়িত্ব সরকারকে আগে নিতে হবে। সেই মানুষগুলোর মাথার ওপরে ছাদ আগে সরকারকে করে দিতে হবে, তারপর কিন্তু সরকার বিকল্প ভাববে। সরকার আজকে যেভাবে আমরা দেখতে পেলাম যে প্রতিদিনের নেই সকালবেলা যেভাবে মানুষ তার বিভিন্ন রকম যেগুলো বিক্রি করে, আলু পেঁয়াজ পটল ছড়িয়ে আছে, বুলডোজার ভেঙে দিচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। একটা নোটিশ জারি করা উচিত যে এই জায়গাটা ভাঙা হবে, তাহলে তারা প্রতিদিনের ন্যায় বসবে না। কিন্তু তাদের যে বিরাট ক্ষতি, এই যে গরিবের পেটে বুলডোজার চালানো, এই গরিবের পেটে বুলডোজার চালানো, এটা মেনে নেওয়া যাচ্ছে না। এগুলো তাদের জন্য ব্যবস্থা করুক, তাদের কর্মসংস্থান দিক, তাদের ঘরবাড়ি দিক, তাদের বাসস্থান দিক, তারপর ভাবুক। এটা অবশ্যই সরকারের উচিত ছিল বলে আমি মনে করি। নতুন ক্ষমতায় আসার পর এই ধরনের পরিবর্তন, যেটা কোনো মানুষই আশা করেননি যে এই রকম পরিবর্তন হবে, যার জন্য সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হবে, এই পরিবর্তনের পর কোনো উন্নতি হচ্ছে না। তারপরে পরিবর্তনের নমুনা দেখা যাচ্ছে রাস্তা, স্টেডিয়াম, নাম পরিবর্তন। এমনকি পাঠ্যপুস্তকে যে পরিবেশ বইয়ের মধ্যে রংধনু শব্দের ব্যবহার করা হয়, সেখানে রামধনু শব্দের ব্যবহারের দাবি করছেন বিজেপির একজন বিধায়ক সন্তু পান। এই বক্তব্য নিয়ে কী বলবেন? অত্যন্ত লজ্জাজনক, দুর্ভাগ্যজনক। আগামী প্রজন্মের জন্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্যেই এটা। আমরা কি পরিবর্তন চেয়েছিলাম? আমরা আর্থিক পরিবর্তন চেয়েছিলাম, মানুষের কর্মসংস্থান চেয়েছিলাম, নারী নিরাপত্তা চেয়েছি, আমরা সুনিশ্চিত জীবনযাপন চেয়েছি, আমরা কলকারখানা চেয়েছি, শিল্প চেয়েছি, বিদ্যালয় পঠন পাঠনের উন্নয়ন চেয়েছি। কিন্তু উন্নয়নের নাম যদি নাম পরিবর্তন হয়, তাহলে মানুষ আবার 5 বছর পরে তার যোগ্য জবাব দেবে। এবং আমি মনে করি যে এই ফরেন কান্ট্রিগুলোতে দেখবেন যে তারা কিন্তু খুব বেশি দিন সরকারকে রাখে না। তো তাদের সেই জনগণ অনেক বেশি এডুকেটেড, তারা জানে যে জনগণ সরকারের থেকে ভয় পাবে না, সরকার বরং জনগণের ভয়ে চাপে থাকবে। যে আমরা যদি মানুষকে সঠিক সার্ভিস প্রোভাইড করতে না পারি, তাহলে জনগণ আমাদেরকে উল্টে দেবে। তো আমি বলবো, আমার এই বার্তা যত দূর পর্যন্ত যাবে, আমি সেই জনগণকে বলবো, আপনারা সচেতন হন, আপনারা দেখুন যে আপনার সরকার আপনার জন্য কতটা উন্নয়ন করছে, আপনার সমাজের জন্য, আপনার দেশের জন্যে আপনার সরকার কতটা উপযুক্ত। না হলে সরকার পাল্টে দেবেন, সে যে সরকারই আসবে। সরকার যদি ভয়ে থাকে যে আমি যদি জনগণকে সঠিক সার্ভিস না দিতে পারি, জনগণ আমাকে পাল্টে দেবে, তার কারণ মানুষই শেষ কথা বলে, মানুষের হাতেই শেষ ক্ষমতা, জনগণের হাতেই শেষ ক্ষমতা। আর এই যে নাম পাল্টানো, এই নাম পাল্টে কি হয় বলুন তো দেখি? আখেরেই একটা মানুষের মধ্যে একটা ঘৃণার বাতাবরণ তৈরি হয়, একটা ডিভাইডেড বাতাবরণ তৈরি হয়, যেটা ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, কালচার, কৃষ্টি কোনো কিছুর মধ্যেই নেই। দুর্ভাগ্যজনক এগুলো। নতুন যে ইউনিফর্ম সিভিল কোড আইন যেটা চালু হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ধর্মের জন্য যে আলাদা বিয়ে বা ডিভোর্সের যে আইন ছিল, তা কিন্তু বদলে একই আইন করা হচ্ছে। এটাতে শুধুমাত্র মুসলিমই নয়, যে কোনো ধর্মের যে বিবাহ বা ডিভোর্সের যে একটা স্পেসিফিক নিয়ম থাকে, একটা রিচুয়ালস থাকে, তার বাইরে চলে যাওয়া বা সাধারণ মানুষের যে নিজের ধার্মিক সমস্যার সম্মুখীন হতে পারে না। দেখুন, ভারতবর্ষ বহুত্ববাদের দেশ, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। এই ভারতবর্ষ কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের বসবাস, এবং আমাদের সংবিধান আমাদেরকে ধর্মচারণের রাইট দিয়েছে এবং ধর্ম পালনের রাইট দিয়েছে। এবং সেই জায়গাটাকে যে পাবন্দি লাগানো হচ্ছে, এটাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। বিশেষ করে যে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদের বিষয় যেগুলো বলা হয়েছে, একটা ছেলে এবং একটা মেয়ে কার কখন কিভাবে ভালোবাসা হবে, ভালোবাসতেই পারে, কাউকে বিয়ে করতেই পারে। আমাদের আইনে কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আছে, যে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে কিন্তু একটা অন্য সম্প্রদায়ের মানুষ আর এক সম্প্রদায়ের মানুষকে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মধ্যে তারা বৈধভাবে বিবাহ করতে পারবে। এই যে পাবন্দি লাগানো, আপনি বলুন তো দেখি, ভারতবর্ষের মতো দেশে প্রত্যেক দিন কটা মানুষ ধর্ম পরিবর্তন করছে? খুঁজে পাওয়া যাবে না। তো এগুলো কি? এগুলো অত্যন্ত সংকীর্ণ মনের পরিচয়। তবে ইউসিসি বিলের মধ্যে কিছু ভালো দিক আবার আছে, সবগুলোকেই যে ফেলে দেওয়া যায়
তা কিন্তু নয়, কিছু ভালো দিক অবশ্যই আছে। যেমন এই পরকীয়া, এই যে যেভাবে পরকীয়া করতো, যেভাবে আজকাল ছেলেমেয়েরা অ্যাভেলেবেল হয়ে গেছিল, সেই জায়গাটাকে আটকে দিয়েছে। আবার তার পাশাপাশি এটাও অত্যন্ত দুর্ভাগ্যর বিষয় যে আমাদের ভারতবর্ষের মতো একটা দেশ, যে দেশ সমগ্র পৃথিবীর থেকে নিজেদেরকে স্বতন্ত্র করে দিয়েছে, যে দেশ বিবাহে বিশ্বাসী, যে দেশ বৈবাহিক জীবনে বিশ্বাসী, সেখানে আবার লিভ ইন টুগেদারের জন্যে রেজিস্ট্রি করতে বলছে। তো উচিত ছিল লিভ ইন টুগেদার বা এই ধরনের অবৈধ সম্পর্কটাই যেন না থাকে, কিন্তু সেটা না করে একদিক থেকে লিভ ইন টুগেদারকে আরও বেশি উস্কে দেওয়া, তাতে তো বহু সংসার ভেঙে যাবে না? এটা কেউ মেনে নেওয়া যায় না, মান্যতা দিচ্ছি না এগুলোকে। শেষমেশ একটি কথা, নতুন রাজ্য সরকার এসে যেভাবে সাম্প্রদায়িক ঘৃণা, একটা সাম্প্রদায়িক পারিপার্শ্বিক দ্বন্দ্ব তৈরি করছে, সাধারণ মানুষের কাছে কি বার্তা দেবেন? একটাই কথা বলবো যে নতুন রাজ্য সরকার যিনি এসেছেন তাকে আমরা সাধুবাদ জানাই। তারা ভোটের আগে বিরোধী যখন ক্ষমতায় ছিল তখন তারা অনেক সাম্প্রদায়িক বিদ্বেষমূলক কথাবার্তা বলেছেন। সেগুলো হতে পারে ভোট রাজনৈতিক রণকৌশল, কিন্তু আশা করব যে তিনি সকলের মুখ্যমন্ত্রী হবেন, সকলের জন্য সমানভাবেই ভাববেন, যাতে আগামী দিনে অন্য সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যদি বিজেপির সম্পর্কে ভুল ধারণা থাকে, তাহলে সেই ভুল ধারণা যেন তারা তাদের ব্যবহারের মধ্য দিয়ে বুঝিয়ে দেয় যে আমরা মুসলমানদের শত্রু নই।